ফাজলামি পেয়েছো? আর একটা বাজে কথা বলে থাপ্পড় মারবো একটা। রেগে যাচ্ছেন কেন? খুশি হব তোমার বাদরামিতে। খুশি হবারই তো উচিত, দুঃখিত হবার তো কিছু দেখছি না। মানুষ বড় হবার সাথে সাথে বদলায়, তোমার আরো অবনতি হচ্ছে। যখন অনার্সে ভর্তি হলে ভাবলাম ছোট মানুষ সূর্যে যাবে, আজ অবধি একটুও সূর্যেছো? আপনি খামাখা রেগে যাচ্ছেন ম্যাম, করেছিটা কি? তুমি জানো না তাই না? আমার মাথায় তো জ্বর নেই, ধ্যান ট্যান করে না, জানবো কিভাবে? তর্ক করছো? জয় মুখে আঙ্গুল দিল। তুমি নিজেই বলো তো, একজন ছাত্র নেতার সাথে এইরকম অসভ্য কর্মকাণ্ড যায়? ভার্সিটিতে মেয়েরা যদি তোমার কাছে নিরাপদ না হয়, তাহলে জুনিয়ররা তোমার কাছে কি শিখবে? তোমার শাসন মানবে তারা? জয় মাথা নাড়ল। জি না, মানি না, আমি হলেও মানতাম না। ধমকে উঠলেন ম্যাম। চুপ ফাজিল, তোমায় আমি কি করব জয়? এত দায়সারাভাবে জীবনযাপন করুক না, কোথায় গিয়ে আটকে যাবে, তখন কিন্তু ছটফটানিতে লাভ হবে না বিশেষ। জয় হাসল। ম্যাম, আমি জানি আমার পরিণতি খুব একটা ভালো না, কিন্তু আমার সেই পরিণতিকে ভয় লাগে না। ওই রোগের ওষুধ নেই। তুমি পাগল জয়। বেশি না, অল্প। এক সময় আসবে আমার কাছে, সময় করে কথা বলবো। জীবনে পাপ তো কম করলে না, এখন থামা উচিত নয়? না থাকবো কোন সুখে, টাকা পয়সা দেন থাকলে। মনোয়ারা চুপচাপ চেয়ে রইলেন। জয় আলগোছে হাসল ম্যামের চোখের দিকে তাকিয়ে। পাপ করতে করতে থাকলে মানুষ আর বাঁচে না ম্যাম। আমি আর কদিন বাঁচবো ভাবছি, বিয়ে সেদিন না করে মরাই ঠিক না। মনোয়ারা জয় আমিরের এক হাসিতে ঝলসে গলে গেলেন যেন। জয়ের চোখের দিকে তাকাতে নেই, এটা তিনি মানতেন আগেও। যখন ভার্সিটিতে ছিল এত সব কুকর্ম করে বেড়াতো, অথচ গালি ঝাড়লে বা মারলে যে ছেলে রাগে না, কখনো যে সিরিয়াস হয় না, ঠোঁটের দুষ্টু হাসি অথবা রসিক কথাবার্তা থামে না, তাকে শাস্তি দেবার উপায় কি? মনোয়ারা কপট কঠিন স্বরে বললেন। এখন বলো কি হয়েছে মেয়েটার সঙ্গে তোমার? জয় হা করে শ্বাস নিল, কিছু বলতে প্রস্তুতি নিল সে। এরপর সুন্দর করে বলল। রাগারাগি হয়েছে। রাগারাগি হয়েছে? জুনিয়রের সাথে রাগারাগি? আর মিন আমার প্রেমিকা ম্যাম, কিন্তু ও এখন আর আমাকে চায় না। কথা বলতে গেলে ছ্যাদ করে ওঠে শালি, এড়িয়ে চলে। এরপর গতকাল আবার অভিযোগ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলল জয়। এখন আপনি যদি গিয়ে ওকে এই কথা জিজ্ঞাসা করেন, ও এটাও স্বীকার করবে না যে ও আমার প্রেমিকা। তাজ্জব বনে গেলেন মনোয়ারা। তোমার প্রেমিকা? তোমার মতো ক্যাঙ্গারুর প্রেমিকা? এসবও বিশ্বাসও করে মানতে হবে? কেন বিশ্বাস করতেছেন না? মনোয়ারা চুপচাপ জয়ের দিকে তাকিয়ে রইলেন। এরপর না চাইতেও আচমকা হেসে ফেললেন। তুমি কি ভাবো আমায়? আমি জানি না তোমায়? জয় হাসল। কি জানেন? মনোয়ারা গম্ভীর হবার চেষ্টা করলেন, অথচ লাভ নেই। তাই তিনি কৌশলে বোঝানোর চেষ্টা করলেন বেপরোয়ার ষাটটাকে। আর জ্বালাবে না মেয়েটাকে, তোমার নিজের রেপুটেশন খারাপ হয়, এই খাতিরেও তো বদমাশি ছাড়তে পারো। জয় বোঝানোর চেষ্টা করল। সত্যিই ও আমার গার্লফ্রেন্ড ম্যাম। মনোয়ারা কঠিন হতে গিয়েও হাসলেন। গেট আউট! কান ধরে দাঁড় করিয়ে রাখবো এবার, বের হও আমার রুম থেকে। জয় বাইরে বেরিয়ে এলো হাসতে হাসতে ম্যামের কক্ষ থেকে। আপন মনেই বলল। আমিন, কেন যে এত সহজভাবে নাও আমায় তুমি? কেন? হোয়াই? পলাশের ডেরা উপজেলার শেষ প্রান্তে, চারিপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর আছে, পুকুরের পেছনে দোতলা বাড়ি, উপরে শ্যাওলা পড়া রুফটপ টাইপের। হামজা বসলো, পলাশ এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে, পরনে 3/4 প্যান্ট নেমে আছে কোমরের নিচ অব্দি। এমন সবসময় আসো? এই তো কেবলই গেলাম রুমে। এসব সময় মাঝপথে চলে আসা যায় নাকি? হামজা বলল। দরকার বলেই এসেছি, রং তামাশার জন্য রাত আছে, কাজের জন্যই দিন। রাতে তো আমি আসবো না, অন্তত কাজের কথা বলতে, তখন এসব কাজ সারবেন। মন বা শরীর তো আর দিন রাত বোঝে না। হোটেলে গেছিলি? ওখানে পাইনি বলেই এখানে এসেছি। দুহাত একত্র করে ঝুঁকে বসলো হামজা। মাঝারার খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই, বহুত হাঙ্গামা সইতে হবে এর বদলে। অলরেডি
কিছু একটা হয়েছে বলেই আসছো। না, ঠিক ঠিক বলছি না? বলেননি। তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাজারকে সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আছে, বসে দু একটা ফুক মারে চলে যায়। অবাস্তব পেট বাড়ানোর কথা শুনতে এখানে আসেনি পরশ ভাই। বাজে কথা রেখে সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলোরে আমার শত্রু বানায় ফেলি? এখানে বসে ব্যবসা কারবার চালাতে গেলে দিনাজপুরের সব রাজনীতিবিদকেই দরকার আমার। আমার কারবারের কাছে আমি আপোষ করি না, জানিস তো তুই। হামজার জন্য নাস্তা এলো, পলাশ খেতে ইশারা করলো। হামজা তা উপেক্ষা করে বলল, আর যদি মাজারের লোক কোনো হাঙ্গামা করে, আপনার কারবারেও ভাড়া পড়বে। এখানে বসে কলকাঠি নাড়ার সুযোগ আমি দেব না বোধহয় আর। ইস, কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, আর এইটাও চাই তুমি আর মাঝার এক হও। যেহেতু আমারও তোমাদের প্রয়োজন, তোমাদেরও আমাকে। অথচ দুজন এক হইতে পারো না, মাঝে পিষে মরতেছি আমি। অথচ মেয়র হচ্ছে আমি। মাজারের গোষ্ঠীশুদ্ধ রাজনীতি থেকে উপরে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার বিশেষ দরকার হবে বলে মনে হয় না। পলাশ সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার উপর শরীরের ভার ছেড়ে বসলো। হামজা শুনল না বোধহয় সেই কথা, সোজা সাপটা বলল, আজ সম্মেলনে যদি একটা আওয়াজও আসে ওদের, সামান্য পরিবেশ নষ্ট হলেও আপনার ধান্দার শিখরে একটানে উপরে তুলে ফেলে দেব আমি। মাঝার ঢাকায় চিকিৎসারত, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত। অথচ আমি জানি আপনার লোকজন মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করতে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। পলাশ চুপচাপ তাকিয়ে রইল, একটু হামজার দিকে, পরে গম্ভীর হলো। আমি ওদের যেতে বলিনি। আমিও আমার ছেলেদের যেতে বলবো না, ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জয়কে তো চেনেন। এত হাইপার হয়ে এই লাইনে টিকবি কেমনে? তুই শান্তিপূর্ণভাবে কাজ করে এত তাড়াতাড়ি এইখানে আসছো। এখন আমি যা বলি মন দিয়ে শোনো। সংক্ষেপে শেষ করুন, সময় কম হাতে। জয় কোথায় এখন? বাড়িতে। কথাটা মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল হামজার। যে ডানপিটের ছেলে আসলে বাড়িতে আছে তো। রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল হামজার, সবকিছু অসহ্য লাগছে কেন জানি। পলাশ বলল, জয় তোর সাধের গোয়ালের পাগলা সার। ওরে তুই ভালো শক্ত দড়িতে আটকাস নাই কোনোদিন, এই জন্য ভুগবি খুব। যতই গুছাই রাখতে চাও আব্বা গোয়ালটারে, পাগলা সারটা যতদিন খোলা আছে তোমার দুর্ভোগের শেষ থাকার কথা না। নির্বাচনের আগে যে কামটা করছিস তুমি, আমি খালি ভাবতেছি ওরা এখনো কেস ফাইল করে নাই কেন তোর নামে। সাবধান থাক, ঝড়ের আগের নীরবতা বলেও একটা কথা আছে। জন্টু সাহেব ছেলেকে নিয়ে ব্যস্ত, চিন্তিত। কিন্তু মাঝার সুস্থ হোক, ফিরে আসুক। খেলার দিন গেল না, আসতেছে। নির্বাচন ক্যান্সেল করছিস, ছেলেটারে আত্মরা করছিস মেরে। এই সময় ঠিকটা এসব। হামজা চুপচাপ শুনল, পরে জিজ্ঞাসা করল। রাজন মামা আসবে কবে? সিগারেট ফেলে দিয়ে বলল পলাশ, রাজধানীর ব্যস্ততা মেলা, ঠিক নেই কবে আসে এক ঝলক। আর কিছু বলতে চাচ্ছিলেন? মুখের ভেতর না রেখে বলে ফেলুন। হামজার কথায় হেসে ফেলল পলাশ। তোরে আমার খুব ভাল লাগে হামজা, একদম সফল গ্যাংস্টার তুই। তবে আমারে যে পদে পদে দরকার তোর, এইটা ভুলবি না। পলাশের চোখের রং ধূসর, ঠিক বিড়ালের মতো জলজল করে। হাসলে কেমন এক গা ছমছমে ভাব ছড়িয়ে পড়ে আশেপাশে। চেহারাটা অন্যরকম দেখতে। ভ্রুর মাঝখানে ফাঁকা নেই, জোড়া ভ্রু। খাড়া নাকে ডগায় সূক্ষ্ম বিভাজনের কারণে নাকটা অদ্ভুত লাগে দেখতে। কথা বলার সময় ঠোঁটে একটা প্যাচপ্যাচে হাসি লেপ্টে থাকে। এই হাসি দিয়ে দিনাজপুরের কালোবাজার জমজমাট চলছে পলাশের হাতে। হামজা বেরিয়ে এলো, তার মন অশান্ত হয়ে আছে। অস্থির হাতে ফোন করলো বেশ কয়েকবার জয়কে। জয় প্রতিটা কল গুনে গুনে কেটে দিল। ফোন ভাইব্রেট হলো হামজার। রিপন কল করেছে। মিনিট চারেকের মতো শুধু বলল ওপাশ থেকে। হামজা শুনল, মাথায় রক্ত উঠে গেল। সোজা গাড়িতে উঠল বাড়ির উদ্দেশ্যে। তরু অসময়ে হামজাকে দেখে চমকালো। হামজা রাগে না, খুব শান্ত মানুষ। রাগলে মানুষ থাকে না, এটাও সত্য। জয়, জয় কই? তরু কথা বলল না, মাথা নত তার। হাত পা শিরশির করছে। তরু নীরবতা হামজাকে ক্ষুব্ধ করে তুলল। হাতের ফোনটা এক আছাড়ে 4 খণ্ড করল, বকে উঠে। জানোয়ারের বাচ্চা বের হয়ে গেছে। বললাম বাইরের পরিস্থিতি খারাপ, বের হোস না। বের হয়েছে আবার ভার্সিটিতে গিয়ে অকামো করা ছাড়া। তোরা কেউ দেখিসনি? যখন বের হয়েছে দেখিসনি? তরু ঠকঠক করে কেঁপে উঠল। দৌড়ে এলো সকলে। সবগুলো ভাড়াচ্ছুদে একটা নাকে তেল মেরে ঘুমাও।
ওই শুয়োরের বাচ্চা আজ বাড়ি আসলে ডাইনিং টেবিলের উপর থাকা জগটা এক বাড়িতে মেঝেতে ফেললো, ঝনঝন করে গুঁড়ো হয়ে গেল সেটা। হুমায়ুন পাটোয়ারি এগিয়ে এলেন। কি হয়েছে? খেপছিস কেন? জয় বাচ্চা ছেলে, ওরে নিয়ে এত ভয় পাওয়া লাগবে? কি শুরু করছিস? তুলি বের হয়ে এলো। তোমার ছেলে কি মানুষ আব্বু? কোয়েলকে আনতে যাওয়ার কথা ছিল, জয় সেখানে গেছে হয়তো। হামজা তাকালো তুলির দিকে, তুলি চুপ করে গেল। হামজার চোখ দিয়ে রক্ত ছুটে বের হচ্ছে, চোখ বুজে খেপে যাওয়া খোবড়া সাপের মতো ফোঁসফোঁস করে শ্বাস নিল নিজেকে শান্ত করতে। সোফার পাশের হাতের ডান সাইডে কাউচের উপর জয়ের হেডফোন পড়ে আছে, সেটা তুলে ছুঁড়ে মারল শূন্যে। সেটা গিয়ে দেওয়ালে লেগে ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ল। হুমায়ুন পাটোয়ারি বললেন, তুই শান্ত হ, ওর কিচ্ছু হবে না। দাঁত আটকে বলল হামজা। আব্বু কথা কম বলেন আপনি। তুলি ভেতরে উঠে যা যা। গর্জে উঠল হামজা। তুলি চোখ বুজে ফেলল সে বজ্রকণ্ঠে, তবে নড়ল না। তরুর গা কেঁপে উঠল অজান্তে, হাতের লোম দাঁড়িয়ে আছে, শিউরে উঠল শরীরটা। বাইরের পরিস্থিতি সম্বন্ধে ধারণা আছে আপনার কোনো? ফোন লাগান কুত্তারা বাচ্চারে, জলদি জলদি করেন। ফোন কই আপনার, ফোন কই? হুমায়ুন পাটোয়ারি দৌড়ে গিয়ে ফোন আনলেন, ফোন করলেন জয়কে। জয় দুবার কেটে 3বার রিসিভ করে। হামজা ফোন কানে ধরতে ধরতে মারি পিষল। বান্দির বাচ্চা, কই মরতে গেছিস? আজ আমার সামনে আসলে তোর রুহ না বের করে নেই আমি। হারামির বাচ্চা শালা শুয়োর, কতবার নিষেধ করে গেছি আমি তোরে। 5 মিনিটের মধ্যে বাড়ি না আসলে খুন হয়ে যাবি আমার হাতে। জীবিত পুঁতে দেবো একদম। কথা কানেও যায় না, মাথায়ও ঢোকে না। সেই মুহূর্তে ভেতরে ঢুকলো জয়, তার কানে ফোন ধরা তখনও। হামজা ফোন নামিয়ে রেখে এগিয়ে গেল জয়ের দিকে। জয় এক লাফে সোফা টপকে ওপাশে গিয়ে দাঁড়ালো। ভাই থামেন বাল, আমি কিন্তু ছোট বাচ্চা না। কাজ ছিল, বের হয়েছিলাম। সবার সামনে মারলে বেইজ্জত হবে না আমার? হামজা তেড়ে ধরতে গেলে জয় ছিটকে দাঁড়ালো। আমার কি তোমার ভোদাই মনে হয় ওরা আসবে আমার ক্ষতি করে চলে যাবে, আর আমি পেছনে মারা খেয়ে জায়গায় পড়ে থাকবো ওইখানে? হামজা নিয়ন্ত্রণ করতে গিয়েও পারল না, বিশ্রী ভাষায় বকলো। আর একটা কেস যদি ভরে দেয় তোর পেছন দিয়ে, তারপর? এমনিতে কি চারদিকে প্যারারা ভাব? কিসের সম্মেলন ডেকে এসেছিস কালকে? আর মাত্র 15 দিনও নেই নির্বাচনের। এই সময় তোকে টলারেট করব নাকি? যা যা ঝামেলা বেঁধে আছে চারদিকে আরো ঝেপে ঝেপে আসছে, সেগুলো ট্যাকেল দেব। তোর ঝন্টু আব্বা তোর নামে কয়েকটা কত রকমের কেস ফাইল করবে, তোরে ফাঁসি দড়িতে না ওড়নায় ঝুলাবে। আমার নির্বাচন চাঙ্গেনা মাথায় তুলবে, সেই পরিকল্পনা আসছে। ভার্সিটিতে তোর বিপক্ষে আন্দোলন করছে, নির্বাচনের দিন এগিয়ে আসছে। শুয়োরের বাচ্চা, এবার ভালো হ। চাপ নিতে নিতে আমার ধৈর্য টান লাগলে সবগুলোর একসাথে কুচি কুচি করে কেটে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেব। এক এক রকম কর্ম করে রাখো, তা সামাল দেওয়ার জন্য একা আমি? হুট করে হামজা রুখে গেল জয়ের দিকে। গায়ে হাত লাগার আগেই মাঝখানে তুলি এসে দাঁড়ালো। থাম, রাগ উঠলে পাগল হয়ে যাস। মানুষের চামড়া আছে তোর মাঝে, এই জন্যই ভাবি তোকে ঘেন্না করে। হামজা চোখ বুঝলো। তুলি সরে যা সামনে থেকে। তোর গায়ে হাত দিতে চাচ্ছি না আমি। বেশিক্ষণ মনে রাখতে পারবো না, তুই মেয়ে মানুষ। ভুলে যা, পালে ভুলে গিয়ে মার আমায়। ওর শরীর ভালো, তুই ওকে মারতে যাচ্ছিস। তার আগে নিজের দিকে দেখ। সব কিছুই কি শুধু ওই ভুল করে? তোর কোনো ভুল নেই। তুই তোর চাচা শ্বশুরকে নির্বাচন থেকে বাদ করিয়েছিস কেন? এখন ওরা খেপে গেলে সামাল দেওয়া কষ্ট হচ্ছে। তার ভাগ জয় কেন নেবে? তুই ক্ষমতায় লোভে বহুত আগেই জানোয়ার হয়ে গিয়েছিস। জয়কে বানিয়েছিস। এই শোধ এই বাড়ির কোনো পুরুষ বা মেয়ে লোককে ভালো, কেউই ভালো না। কাদা ছোড়ার কোনো দর নেই। হামজা সরে এলো। জয় সোফা টপকে হামজার সামনে এসে দাঁড়ায়। ভাই হামজার কাঁধের দুপাশে নিজের দুহাত জড়িয়ে পিছিয়ে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল হামজাকে। এরকম নির্লজ্জের সামনে চেয়েও হামজা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে না। আর মুখ কঠিন করে ভারী শ্বাস ফেলতে লাগলো। জয় পা ফাঁক করে বসলো সোফাতে পাশেই। ঠান্ডা হও তুমি, সব ঠিক আছে, যা হয় দেখা যাবে। কিছু না হতেই তা হবে আশঙ্কা করো, যদি অশান্তি করো তাহলে না হয় যে অশান্তিটুকু পাওয়ার ছিল সেটাও থেকে তো বঞ্চিত হচ্ছে আমরা। হামজা দাঁত খিঁচল। ফাক ইউ প্রসান্ট্রি। জয় হামজার কোলে মাথা রেখে শুয়ে বলল। ফাক ইউ টু ব্রো। হামজা মাথা এলিয়ে বসলো। তুই কি করেছিস আর্মিনের সাথে? খবরদার ভাই, এসব মেয়ে ঘটিত বিষয়ে জড়বে না আমায়। আমি ভার্জিন ছেলে, ভালো ছেলে। তুমি আর্মিনকে কে জিজ্ঞাসা করো ও আমার সাথে কি করেছে। সকালে কানে বোমা ফাটলো যেন। আরমিন আবার কে?
কোন মেয়ে জয়ের সাথে কি করেছে? হামজা বলল। কি সব বাজে কথা বলছিস? ও কি করবে তোর সাথে? আমি কিছু না করে ভুল করেছি। শালিয়া আমার নামে অভিযোগ করেছে আমি নাকি প্রিজিং করি ওকে। কসম, এখন অবধি শুয়ে দেখিনি। মুখটাও দেখেছি একবার ভুলে ভালে। পাগল ছাগল চিংড়ি, ইপটিজিংও বোঝে না। চাঁদনির সাথে আবারও দেখা করতে গিয়ে সেদিন ওদের পায়নি অন্তু। ঘর বাড়ি আছে, মানুষ নেই, আজব ব্যাপার। আখির লাশ মাটি হয়েছে 2 সপ্তাহ হয়নি। হতে পারে হামজারা উচ্ছেদ করে দিয়েছে ওদের। পাশের বাড়িতে খোঁজ করতে যেতে পারেনি সংকোচে। পাশেই হামজার ক্লাব, পুরো এলাকা পোস্টারময়। গাড়িতে গাড়িতে মাইকিং চলছিল। বিশ্রী অবস্থা। শহরের ভেতরে ঢুকে ভীষণ অস্বস্তি হলো অন্তুর। আব্বু ছাড়া একা চলার অভ্যাস নেই। 4 মাস আগে 2টো ছাত্র পড়াতো। নিজের ব্যস্ততা এবং আমজাদ সাহেবের নিষেধে বাদ দিয়েছিল। একজনের কাছে 2 মাসের বেতন পাওনা ছিল, তা কোনোদিনও চাইতে যায়নি অন্তু। সেদিন ফেরার পথে তাদের বাড়ি পড়েছিল। মহিলা দেখতে পেয়ে খুব খাতির করে ভেতরে বসিয়ে নাস্তা করিয়ে সেই টাকা জোর করে হাতে ধরিয়ে দিলেন। অন্তুর ফুরফুরে লাগছে মনটা। পুরুষেরা ভাবে তারাই বোধহয় শুধু বেকারত্বে পিষে মরে, শখ আহ্লাদ পূরণের ব্যর্থতায়। তারা বুঝে না মেয়েরাও স্বপ্ন দেখে নিজের যোগ্যতার জোরে হালাল উপার্জনের টাকায় 2টো মানুষের হাতে কিছু তুলে দিয়ে তাদের কপট রাগে শিকার হতে। এখন অন্তু পুরো টাকাটা দিয়ে একটা দামি রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি কিনে নিয়ে যাবে আব্বুর জন্য। আব্বু হাসবে না, একটুও না, বরং গম্ভীর হয়ে বলবেন, বেশি বড় হয়ে গেছিস? এসব আনতে কে বলেছে? তোর এটা নেই সেটা নেই, এটা দিয়ে কিনে দেয়া যেত না? যা নিয়ে যা তোর ঘড়ি। লাগবে না আমার, আমি ঘড়ি পরি না এখন আর। অন্তু চুপচাপ রেখে চলে আসবে। তৎক্ষণাৎ ঘড়িটা হাতে তুলে নেবেন আমজাদ সাহেব। উল্টে পাল্টে দেখবেন, অল্প বিস্তর হাসবেন। সেই হাসিও যেন গম্ভীর দেখাবে। এরপর হাতে পড়বেন ঘড়িটা, আবার খুলে রেখে দিবেন পুরনো আলমারির ডান পাশের ড্রয়ারে। ঘড়ি কেনা শেষে ফেরার গাড়ি থামালো অন্তু। চালক বলল, আপা ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। ট্রাফিক সালারা বেশিক্ষণ দাঁড়াইতে দেয় না এখানে। গাড়ির ভিতর ঠেসে ঠুসে বসার মতো কোনো মতে জায়গা রয়েছে। সব যাত্রী পুরুষ। অন্তু বলল, পরের গাড়িতে চলে যাব, যান আপনি। আরে আপা, সমস্যা কি? সবার ঘরেই মা বোন আছে। এরা কেউ আপনার ভাই, কেউ বাপের মতন। বসেন, তাড়াতাড়ি চলে যাই। অন্তু হাসলো। জি, একদম সঠিক কথা বলেছেন। বেগানা বলে শুধু একটা শব্দ রয়েছে, এর কোনো যুক্তি নেই। দোহাই এই শব্দটার উৎপত্তি, হুদাই এই শব্দটার উৎপত্তি। কারণ যেহেতু বাড়িতে মা বোন সবাই রয়েছে, সুতরাং বাইরের সবাই সবার মা বোন। এতে সন্দেহের অবকাশ নেই। পৃথিবীতে সবাই সবার মা বোন। তো ভাই, আপনি আপনার কোন মা বা বোনকে বিয়ে করেছেন? জায়েজ হয়েছে তো বিয়ে? ফাজলামি করার জায়গা পান নাই? নাটক এসব ঘোমটার তলে যে ঘ্যামটা চলে, তা তো না হারলো। আপনার পরামর্শ আমি মনে রাখবো ভাই। এরপর যতদিন উড়োজাহাজ কিনতে অথবা যার তার পাশে গা লাগিয়ে চট করে বসে যেতে না শিখি, ততদিন আর বের হব না। লোকটা কিছু বলতে উদ্যত হতেই অন্তুর কণ্ঠস্বরের শীতলতা বিল্টে কঠিন দৃঢ় হয়ে উঠল। যান, দাঁড়িয়ে থাকবেন আর? লোকটা আবারও কিছু বলতে নিতে অন্তুর কথায় বিচ্ছুরণ তীব্রতর হলো। আমি আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠিয়ে আসিনি আমার কথাগুলো শোনার জন্য। আপনি এসে দাঁড়িয়েছেন, কথা তুলেছেন। যান যান। নাকের পাটা শিউরে উঠল অন্তুর। চোখ তির্যক হলো। গাড়িওয়ালা চলে গেল অন্তুকে বাজে ভাষায় গালি দিতে দিতে। অন্তুর কানে এলো, গায়ে লাগলো না। সে এদিক ওদিক তাকালো, দৃষ্টি থামলো। অন্তিক রাস্তা পার হচ্ছে, সাথে একটা কালো কুচকুচে লোক। ভয়ঙ্কর চেহারা সুরত, গলায় কমপক্ষে 20-25 রকমের চেন, হাতে বালা, ঘাড়ে ট্যাটু। অন্তিকের মুখ চুপ শুকনো। যে ছেলে কোনোদিনও আম্মা অল্প ধমকে কথা বললে 7 দিন হোটেলে খেত, তাকে লোকটা শাসিয়ে কথা বলছে। বোধহয় অন্তিক বাধ্যকতের মতো মাথা নাড়ছে, খুশি করার চেষ্টা করছে লোকটাকে। অন্তু ভ্রু কুচকে তাকিয়ে রইল। অন্তিকার অন্তিক নিয়ে জীর্ণশীর্ণ একটা ভিখারি দেহে পরিণত হয়েছে। চোখের নিচটা কালো, মুখে মলিনতা। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখো হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকা যাবার সময় কোনোদিনও কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্টটা কি তা জয় জানে ভালো। রাত 10টার সময় দুজনে হোটেলে বসে আরাম করে খেলো। এরপর 2টো সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি 3 দিনের ভেতরে ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলো ভোট করেছে তাদের লোক টাকা দিয়েও ভোট দিবে না। একটাই অপশন আছে তাদের কাছে, তুমি।
মাহফুজের সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে, খুব খারাপ কিছু হবে না? হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ স্লিভ টি শার্ট পরেছে, জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবে দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই 2-4টা কথাও বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো। কবিতরগুলো যেন ঠিকঠাক পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাথি মেরে বের করব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন কার উপরে? আমার উপরে? রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কারণ দরকার হয় না। রিমি ঠেস দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।